27 নভেম্বর 2024 তারিখে ভবিষ্যতের বাংলাদেশের সংবিধানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল এবং এই অঞ্চলসহ দেশের অন্যত্রের আদিবাসীদের অধিকার নিয়ে প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের কাছে আমি স্মারকলিপি পেশ করেছিলাম। আমার প্রস্তাবাবলীর দুটি প্রধান দিক রয়েছে। একটি হচ্ছে বর্তমানের সংবিধানের যে দিকগুলো পরিবর্তনের কোনো কারণ নেই বলে আমি মনে করি। অন্যটি হচ্ছে কিভাবে দেশের আদিবাসী জাতিসত্তা সমূহের পরিচয় ও স্বকীয়তাকে প্রত্যক্ষভাবে স্বীকৃতি দেওয়া সহ অন্যান্যভাবে দেশের বহুত্ববাদ ও সাংস্কৃতিক বহুমাত্রিকতাকে রাষ্ট্রের সর্বোচ্চ মান্য করা দলিলে সুসজ্জিতভাবে মঞ্চস্থ করা যায়। 1972-এর সংবিধানের যে মৌলিক দিকগুলো অব্যাহত রাখা উচিত বলে আমি মনে করি তা হচ্ছে সকল নাগরিকের ধর্মীয়, আধ্যাত্মিক ও বিশ্বাসগত স্বাধীনতাকে একটি মূল স্তম্ভ হিসেবে ধরে রাখা। বর্তমানের সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা অটুট রাখা উচিত, অথবা অন্যভাবে তা সংজ্ঞায়িত করা যায়। সংবিধানের আরও কিছু দিক রয়েছে যার ভাবার্থ অটুট রাখা উচিত, যথা একটি বৈষম্যমুক্ত সমাজ গঠনের বিষয়ে, যেমনটি 10, 14 ও 19 নম্বর অনুচ্ছেদে দেয়া আছে। তবে উল্লিখিত অধিকারসমূহ বিচারিক আদালতের মাধ্যমে এবং অন্যান্যভাবে কার্যকর করার উপায়ও সংবিধানে উল্লেখ থাকা দরকার বলে মনে করি। না হলে এসব রাখাটা সেটা নিরর্থক হয়ে যায়। সংবিধানের অপর প্রধান মূল খুঁটি হল একটি রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র সৃষ্টি করার কথা। তবে সংবিধানের প্রস্তাবনার প্রথম অংশে এবং অনুচ্ছেদ 9 ও 23-এ স্বাধীনতার চেতনা যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে আমি মনে করি। সংবিধান সংক্রান্ত কমিশনের কাছে দেয়া স্মারকলিপিতে আমি সংবিধানের মূল কিছু অংশে পরিবর্তন আনার দাবি জানিয়েছি, যথা 1. প্রস্তাবনা, 2. প্রথম ভাগের প্রজাতন্ত্র, 3. দ্বিতীয় ভাগের রাষ্ট্র পরিচালনার মূলনীতি, 4. তৃতীয় ভাগের মৌলিক অধিকার, 5. চতুর্থ ভাগের স্থানীয় শাসন, 6. সপ্তম ভাগের ভোটার তালিকা, 7. একাদশ ভাগের ব্যাখ্যায়ের অংশে এবং 8. প্রথম তফসিলে কার্যকর আইনের অংশে। আচ্ছা, তাহলে এখন আপাতত সেসব আইনি বিধানের ফিরিস্তি দেওয়া বন্ধ করলাম। সহজ সরল কথায় আসা যাক। একজন আইনের ছাত্র হয়ে যতখানি বোধগম্য সহজ সরল বাংলা ভাষা বলতে পারি আর কি। আর এও মনে রাখবেন, বাংলা আমার মাতৃভাষা না, আমার মাতৃভাষা চাকমা। আবার ছোটবেলা থেকে পড়াশোনা করেছি ইংরেজি মাধ্যমে। আপনাদেরকে মোটা দাগে আমার মতামত বোঝাতে পারলে আমি সার্থক। আমার সাথে একমত করেন আর দ্বিমত করেন। ফিরে আসলাম আবার 27 নভেম্বরের স্মারকলিপির বিষয়ে। প্রস্তাবনার কথা বলছি। সংবিধানের প্রস্তাবনার প্রথম প্যারাতে লেখা আছে জাতীয় মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জনের কথা। তারপর রয়েছে আরও মাত্র 4টি প্যারা, সেখানে রয়েছে কিছু অঙ্গীকার, একটি ঘোষণা ও সংবিধান গ্রহণের কথা। এই 5 প্যারাতে নাগরিকগণের উল্লেখের ক্ষেত্রে তাদের জাতিগত ও সংস্কৃতিগত বৈচিত্র্যের বিষয় নেই এবং তা আনা দরকার, এবং এই উদ্দেশ্যে আমি কিছু প্রস্তাব এনেছি। নাগরিকদের উল্লেখের আগে জাতি, গোষ্ঠী, ভাষা, ধর্ম ও বিশ্বাস নির্বিশেষে শব্দগুচ্ছ যোগ করতে বলেছি। এখানে লিঙ্গ শ্রেণীর কথা উল্লেখ না থাকলেও তা এতে অন্তর্ভুক্ত রয়েছে মর্মে ধরে নেবেন। প্রস্তাবনায় নাগরিকগণের বহুমাত্রিক বিবরণের সাথে সঙ্গতি রেখে আরেকটি সংস্কারের প্রস্তাব আনা হয়েছে। তা হল একেবারেই প্রথম অংশে 2টি নতুন প্যারার সংযোজন। প্রথম প্যারাতে রয়েছে নাগরিকগণের সামাজিক সংহতির কথা এবং দ্বিতীয় প্যারাতে রয়েছে বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার এবং প্রতিবেশ্য প্রাণ বৈচিত্র্যের পরিবেশনের
কথা। এখানে দিয়ে দিলাম প্রস্তাবিত, আমি পড়ে শোনাচ্ছি। আমরা বাংলা ভাষাভাষী জাতিসহ ভিন্ন ভিন্ন নৃগোষ্ঠী, ভাষা, ধর্ম, আধ্যাত্মিকতা, কৃষ্টি ঐতিহ্য সম্বলিত জাতিসমূহ বাংলাদেশের জনমানুষের সামাজিক একতা অটুট রাখিয়াছি। আমরা আমাদের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করিয়া দেশের ভূমি, জলাশয় ও প্রাণ বৈচিত্র্যের সংরক্ষণ করিয়া সমগ্র দেশের ভূখণ্ডের প্রতিবেশ পরিবেশন করিয়া একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠন করিয়াছি। কয়েকটি যুক্তি ও কারণ রয়েছে কেন এভাবে সংযোজন আনতে চাচ্ছি। প্রথমত, স্বাধীনতা বা মুক্তি সংগ্রামের আগেও তো বাংলাদেশের ভূখণ্ড ছিল, যা লালন পালন করেছে দেশের জনগণ। ৭১ স্বাধীন বাংলাদেশের নাগরিকত্ব পাবার আগে থেকে, অর্থাৎ পাকিস্তান, ব্রিটিশ ও মোগল আমল এবং এরও আগে। বর্তমানে বাংলাদেশের 4টি অঞ্চলের আদিবাসী জাতিসত্তার মানুষের উদাহরণ তুলে ধরছি, কিন্তু এতে ভুল বুঝবেন না। তার মানে একটু না যে আমি বাংলাদেশের বাংলা ভাষাভাষী বা বাঙালিদের এই ক্ষেত্রে অবদান ভূমিকাকে অগ্রাহ্য করছি। মূল স্রোতধারার বাঙালির কীর্তির কথা রাষ্ট্রীয় দলিলে, গণমাধ্যমে ও অন্যান্য মহলে সেটা রয়েছে যথেষ্ট পরিমাণে। পক্ষান্তরে রাজনৈতিক, আর্থসামাজিক ও অন্যান্য ক্ষেত্রে প্রান্তিকতার কারণে আদিবাসীদের কীর্তি কাহিনী তাদের ক্ষুদ্র পরিমণ্ডলের গণ্ডিতেই কাব্যকাহিনীতে কেবল প্রতিধ্বনিত হচ্ছে। বৃহত্তর বাংলাদেশের সমাজে তার কোনো স্থান নেই। যাক, এবার সে 4 আদিবাসী অধ্যুষিত অঞ্চলের কথায় আসি। শুরু করলাম আমার অঞ্চল পার্বত্য চট্টগ্রামকে নিয়ে। মোগলদের আমলে কিছুটা মধুপুর গড় অঞ্চলের মান্দি বা গারোদের মতো চাকমা রাজারা সমতলের ব্যাপারীদের সাথে বাণিজ্যের জন্য মোগল ফৌজদারগণকে কার্পাস বা পাহাড়ি সুতার মাধ্যমে বাণিজ্য কর দিত। কিন্তু এই কার্পাস মহল অঞ্চলগুলো মোগলরা শাসন করত না। চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলের সিংহভাগ বাংলার দেওয়ানির অংশ ছিল না। উদাহরণস্বরূপ, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পার্বত্য চট্টগ্রামকে বাংলার সাথে জুড়ে দেয়, যেহেতু বাংলার ফৌজদার যেই ভূমি কোম্পানিকে হস্তান্তর করেছিল তাতে পার্বত্য চট্টগ্রাম অন্তর্ভুক্ত ছিল না। উল্লেখ্য যে আমার পূর্বপুরুষেরা 1770-এর দশকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে 10 বছর ধরে গেরিলা যুদ্ধে করেছিল। ব্রিটিশ সাম্রাজ্যবাদ ঠেকানোর জন্য এই লড়াই। তবে এই যুদ্ধে অবশেষে কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠিত হয়ে যায়। চাকমারা ক্রমশ চট্টগ্রামের হালদা ও ইছামতি নদীর উপত্যকা থেকে বর্তমানের রাঙামাটির কাছে কর্ণফুলীর উপত্যকায় ও তার আশেপাশে বসতি গড়তে থাকে। পার্বত্য চট্টগ্রাম সহ দক্ষিণ পূর্ব বাংলাদেশের ভূখণ্ডকে পার্বত্য আদিবাসীরা প্রতিবেশমুখী জুম চাষ, স্থাপত্য শিল্প চর্চা, বন ও নদী ছড়ার পবিত্রতা রক্ষা প্রভৃতি করে বাংলাদেশকে প্রাণ বৈচিত্র্য সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রামের ভূমি উপহার দিয়েছে। এই ঐতিহাসিক সত্য কি রাষ্ট্র কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া উচিত না? স্বীকৃতি না দেওয়াটা বৈষম্যমূলক হবে। মধুপুর গড় বর্তমানে ত্রিপুরা রাজ্য ও পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি কার্পাস ছাড়া কি বাংলার খদ্দর শিল্পের ঐতিহ্যের কথা বলা যায়? কখনো না। আর যদি সেভাবে কার্পাসের অবদানের কথা লেখা না হয়, তাহলে সাম্রাজ্যবাদীর চায়ের মাটিতে ফুদিয়ার গল্পের ন্যায়। সেটা হবে না জনমানুষের কাহিনী। বন্দরনগরী চট্টগ্রামের কর্ণফুলী নদীর কথায় আসা যাক। যদি এর উপনদী কাসলং, চেঙ্গি, মাইনি, রেংখং, হালদা, ইছামতি প্রভৃতির উৎসের ও প্রবাহের এলাকার পাহাড়িদের জীবনাচার প্রতিবেশমুখী না হতো, এই নদী উপনদীগুলো কি এভাবে বেঁচে থাকতো? কর্ণফুলী নদীর অবস্থা কি হতো জানেন? সবাই মিলে যদি এই এলাকার পাহাড়িদের জীবনাচার রক্ষিত না রাখি, তাহলে কিন্তু মাশুল দিতে হবে সবার। চট্টগ্রাম বন্দরের রাঙ্গুনিয়ার চাটগাঁইয়া কৃষকদের এবং বাংলাদেশের এসডিজি অর্জনের লক্ষ্যমাত্রারও, এবং চট্টগ্রাম বন্দরের নদীর নাব্যতা ও বন্দরের অস্তিত্ব বিপদাপন্ন হবে। মাফ করবেন, অনেক লম্বা উপাখ্যানে চলে গেলাম।
ছোটবেলা থেকে গল্প কাহিনী কাব্য শুনেছি তো, লোকগীতির আর্তনাদ আমার কানে বাজে। হয়েছে, আর বলবো না। মিটিং রুমের শর্টকাট মার্কা উপস্থাপনে চলে আসলাম। দক্ষিণ পূর্ব ও দক্ষিণ বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রথম বসতি গড়ে রাখাইনরা। তারা সামুদ্রিক কৃষ্টির মানুষ। মহেশখালী থেকে কুয়াকাটাতে তাদের ভূমিহরণের কাহিনী অতি করুণ। তবে কে শোনে কার কথা? চট্টগ্রামের চাটগাইয়া ভাষাভাষীরা ছাড়া বাংলাদেশের রাখাইন আর চাটগাইয়ারাই বহুকাল ধরে সমুদ্রের কাছে বসবাস করত এবং সমুদ্র পাড়ি দিত। উত্তর পশ্চিমের পূর্বেকার জঙ্গলাকীর্ণ বরেন্দ্রভূমিকে চাষাবাদযোগ্য শস্যভূমিতে পরিণত করেছিল সান্তাল, মুন্ডা, ওরাও প্রভৃতি জনগোষ্ঠীর মানুষেরা। কে জানে এই কথা? কে মনে রাখে ইলামেত্রের নেতৃত্বে তেভাগা আন্দোলনের আদিবাসীদের ভূমিকা এবং নাচলের সান্তাল বীরদের কীর্তি কাহিনীর কথা? উত্তরের মধুপুরগড়ের গারো, হাজং ও অন্যান্য আদিবাসীরা স্থায়িত্বশীল জুম চাষ ও বন সংরক্ষণ করে ঢাকা সহ তার দক্ষিণের এলাকাসমূহে পাহাড়ি সুতো পাঠাত, যা নিয়ে বাঙালি গ্রামবাসীরা কাপড় বুনত। এছাড়া অনেক বনজ সামগ্রীও পাঠাত সমতলে, ঠিক যেমন পাহাড়িরা দক্ষিণ পূর্বের সমতলে পাঠাত হাতি, কাঠ, গর্জন তেল প্রভৃতি। দেশের আদিবাসী ছাড়া অন্যেরা বনকে চেনে না, জানে না, বোঝে না এবং ভয় পায়। আদিবাসীরা বনে থাকে, তাকে চেনে, জানে ও ভালোবাসে। পূজা অর্চনাও করে। কোন পাখি, কোন সরীসৃপ, বন্য হাতি, গয়াল কি খায়, কোথায় থাকে, অন্যরা কি জানে? তারা কি জানে নদী, ছড়া, ঝিরি ও মৃত্তিকা কিভাবে রক্ষা করতে হয়? না, জানে না। সরি, আবারও এক লম্বা উপখ্যান। নো মোর স্টোরিজ। এবার বলবো রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা, যেগুলো সংবিধানের দ্বিতীয় ভাগে বিন্যস্ত রয়েছে। ইংরেজিতে প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তুলনামূলকভাবে বিধানগুলোকে ভারতের ও নেপালের সংবিধানে বলা হয় সংক্ষেপে ডিরেক্টিভ প্রিন্সিপালস এবং পাকিস্তানে বলা হয় প্রিন্সিপালস অফ পলিসি। সে যাক, মোটা দাগে কথা হলো যে এগুলো হলো রাষ্ট্রের নীতিমালার বিধান, যা পরিবর্তনশীল দলীয় সরকারসমূহ পাল্টাতে পারে না। দ্বিতীয় ভাগের এই মূলনীতি সমূহের কিছু কিছু তৃতীয় ভাগের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটসের অংশেও পুনরাবৃত্তি হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ভাগে অন্তর্ভুক্ত অধিকার সমূহের প্রায়োগিকভাবে মূল পার্থক্য হচ্ছে যে তৃতীয় ভাগে থাকলে তা সুপ্রিম কোর্টে মামলা করে আদালতের আদেশ বলে নাগরিকেরা কার্যকর করতে পারে। দ্বিতীয় ভাগের বিধানগুলোর ক্ষেত্রে তা করা যাবে না। প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনের কাছে এই বিষয়ে তুলে ধরেছিলাম এবং এই বিষয়ে একটি জাতীয় পত্রিকাতে ভুলবশত আমাকে মিসকোট করা হয়। আমি বলেছিলাম যে কার্যকরহীনভাবে রাষ্ট্রীয় মূলনীতিতে সীমাবদ্ধ না রেখে মৌলিক অধিকার হিসেবে সেগুলোকে বিন্যস্ত করার জন্য। রাজনীতিবিদ ও সরকারি আমলারা কার্যকর না করলে অন্তত আদালতে যাওয়া যাবে, কিন্তু পত্রিকায় বলা হয়েছিল ঠিক তার উল্টো। তবে না বুঝিয়ে সেটা ইচ্ছে করে না। বর্তমান সংবিধানে কোট আনকোট ক্ষুদ্র, কোট আনকোট উপ প্রভৃতি বৈষম্যমূলক বিশেষণে ভূষিত করে আদিবাসীদের কোট আনকোট অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশ এর ব্যবস্থা গ্রহণের কথা লেখা রয়েছে 23 ক অনুচ্ছেদে। 2011-তে এই নতুন অনুচ্ছেদ আনা হয়। তবে এ নিয়ে আদিবাসীদের বা রাষ্ট্রের ফায়দাটা হলো কি, কেন লিখল? ঠিক এমনিভাবে সমাজতন্ত্র অনুচ্ছেদ 10 ও কৃষক, শ্রমিক ও অনগ্রসর অংশের শোষণ থেকে মুক্তির কথা লেখা আছে অনুচ্ছেদ 10, 14 ও 19-এ। এই বিধানসমূহ খামাখা রাখার কোনো অর্থ নেই। অধিকারের কথা লেখা হলে তা কার্যকরযোগ্য হতে হবে।
হয় আদালতে শেষ প্রতিকার হিসেবে এবং সাংবিধানিকভাবে প্রশাসনিকভাবে উন্নয়নের স্বাভাবিক পর্যায়ে। এসডিজিতে এবং পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে এসব ক্রোকোডাইল টিয়ার্স বা কুমিরের কান্না সাদৃশ বিধান রেখে এ যুগে কাউকে ভোলানো যাবে না। ভোলানোর চেষ্টা করাও বৃথা। আদিবাসী, দলিত, চা জনগোষ্ঠী, কৃষক, শ্রমিক সহ সমাজের প্রান্তিক, সুযোগ বঞ্চিত, সুবিধা বঞ্চিত ও অধিকার বঞ্চিত মানুষের বঞ্চনার অবসানের জন্য তাদের প্রান্তিকতা নিরসনে কার্যকরযোগ্য মৌলিক অধিকার হিসেবে তাদের জন্য প্রযোজ্য বিধান আনা যুগের দাবি। শোভা বর্ধনার্থে পুস্তিকাবদ্ধকরণের জন্য না। আর শব্দ চয়নের ক্ষেত্রে আমার বন্ধু ও সহকর্মী ব্যারিস্টার সারা হোসেনের সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলবো, সংবিধান থেকে অনগ্রসর অংশ এবং ইংরেজিতে ব্যাকওয়ার্ড সেকশন শব্দগুচ্ছের অবসান হওয়া উচিত। মর্যাদাপূর্ণ অন্য প্রতিশব্দের মাধ্যমে প্রতিস্থাপন করা উচিত, যথা আর্থসামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী বা সোশিও ইকোনমিক্যালি মার্জিনালাইজড কমিউনিটিজ। এখন আলোচনা করছি সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস নিয়ে। এখানে আমি নিয়ে আসব এক, সম অধিকার, বৈষম্যহীনতা ও বিশেষ বিধান, অনুচ্ছেদ 14, 27, 28, 29 প্রভৃতি, এবং 2, চলাফেরার স্বাধীনতা, অনুচ্ছেদ 36 ও 42। স্মারকলিপিতে 28, 29, 36, 37 ও 42 নম্বর অনুচ্ছেদের বিষয় নিয়ে আসা হয়েছে। আদিবাসী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী কর্তৃক যারা এখন তথাকথিত অনগ্রসর অংশ হিসেবে অভিহিত, তাদের আর্থসামাজিক ও প্রান্তিকতা যাতে তাদেরকে সমমর্যাদা, সম অধিকার ও সম সুযোগ থেকে, বিশেষ করে রাষ্ট্রীয় পর্যায়ের প্রতিনিধিত্ব, সুযোগ প্রভৃতি থেকে বঞ্চিত না করে, তার জন্য বিশেষ বিধানের ব্যবস্থা নেওয়ার কথা এখানে দেয়া হয়েছে। খেয়াল করবেন, এগুলো কোট আনকোট বিশেষ বিধান, বিশেষ অধিকার নয়। উদাহরণ দিয়ে বলি, ধরুন বাংলাদেশ রাষ্ট্র বললেন 100 মিটার দৌড়ে কেবল যারা প্রথম থেকে 10 স্থান অধিকার করবে তাদেরকে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ মর্মে বিবেচনা করে সরকারি চাকরি দেওয়া হবে। আরো ধরেন নাগরিকদের মধ্যে রয়েছেন 16 বছর বয়স্ক 6 ফুট লম্বা যুবকেরা, এক পায়ে খোড়া প্রতিবন্ধী বালিকাগণ, গর্ভবতী নারীরা প্রভৃতি। অতএব এরকম প্রতিযোগিতাতে অবশ্যই উপরোক্ত ডিসঅ্যাডভান্টেজড বালিকা, নারী, প্রতিবন্ধী প্রভৃতিরা কৃতকার্য হবে না। এজন্যই তো প্রয়োজন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও সরকারি চাকরিতে আদিবাসীদের কোটা। যে আদিবাসী নাগরিক কেবল 10-11 বছরে প্রথম বাংলা বলতে শেখার সুযোগ পায়, সেই প্রত্যন্ত গ্রামের বেসরকারি স্কুলে, যার মাধ্যমিক স্কুলে যথাযথভাবে প্রশিক্ষণপ্রাপ্ত ইংরেজি ও অঙ্ক শিক্ষক নেই, সেই জুমিয়া কৃষক মা বাবার আর্থিক দৈন্যতার কারণে তাকে মহানগরীতে ভালো কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ নেই। তাকে কোটার সুযোগ না দিলে তা কি অন্যায় হবে না? দেশের আদিবাসী, দলিত, চা জনগোষ্ঠী, কৃষক, শ্রমিক, মৎস্যজীবীদের প্রান্তিকতা আমলে রেখে সাংবিধানিক বিধানাবলী ঢেলে সাজাতে হবে। কোন কোন ক্ষেত্রে, এমনকি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশ্ন তোলা হয়েছে, তথাকথিত ক্ষুদ্র নৃগোষ্ঠী বা তথাকথিত উপজাতি অনগ্রসর অংশের মানুষ কিনা তা তো কোনো আইনে লেখা নেই। এর জন্য আমার স্মারকলিপিতে আমি প্রস্তাব রেখেছি যে সংবিধানের প্রস্তাবনায় এবং অনুচ্ছেদ নম্বর 10, 14, 19, 28, 29, 36, 37 ও 42 আদিবাসী, দলিত ও চা জনগোষ্ঠীকে প্রত্যক্ষভাবে উল্লেখ করতে। এখন চলে আসা যাক মৌলিক অধিকার ও স্বাধীনতা চর্চার বেলায় নাগরিকগণের মধ্যে পারস্পরিক স্বার্থ, সুযোগ, নিরাপত্তা প্রভৃতির দ্বন্দ্বের বিষয়ে। এই পরিপ্রেক্ষিতে বাক স্বাধীনতা, চলাফেরার, বসবাস ও বসতি স্থাপনের স্বাধীনতা, সমবেত হবার, জনসভা করার ও শোভাযাত্রায় যোগ দেবার অধিকার রয়েছে সংবিধানে। এগুলোকে ব্যালেন্স করতে হবে রাষ্ট্রের একজন নিরপেক্ষ অভিভাবকের ন্যায়, মাতৃসুলভ স্নেহ মমতা নিয়ে। সাধারণত এইসব মৌলিক অধিকার ও স্বাধীনতা সমূহকে কোট আনকোট
বাধা নিষেধ বা রেস্ট্রিকশন দ্বারা নিয়ন্ত্রণ বা সীমাবদ্ধ করা হয়। তবে এসব বাধা নিষেধ সাধারণত আইন দ্বারা আরোপিত হয়, অর্থাৎ মন গড়া প্রশাসনিক আদেশ দ্বারা বিধিবদ্ধ পদ্ধতির মাধ্যমে ছাড়া নয়। এসব বাধা নিষেধ যৌক্তিক হতে হবে, যেমনটি সত্যারোপ করা হয়েছে 36 থেকে 40, 41-42 নম্বর অনুচ্ছেদে। অনুরূপ বাধা নিষেধের কথা পাকিস্তান, নেপাল, ভারত ও অন্যান্য অনেক দেশের সংবিধানে রয়েছে। তবে আমি ভারতের সংবিধানের কিছু বিধানের কথা বিশেষভাবে উল্লেখ করছি। আদিবাসীদের অধিকারের যথাযথভাবে রক্ষা করার স্বার্থে এগুলো আমাদের জন্য শিক্ষণীয়। ভারতের সংবিধানের 19 নম্বর অনুচ্ছেদে বিধিত আছে যে কোনো তফসিলি জনজাতি বা শিডিউল ট্রাইবের স্বার্থ রক্ষার্থে রাষ্ট্র আইনের মাধ্যমে নাগরিকদের চলাফেরার স্বাধীনতা এবং ভারতের যে কোনো স্থানে বসবাস করা ও বসতি স্থাপন করার স্বাধীনতাকে যৌক্তিক বাধা নিষেধের আওতায় আনতে পারবে। বাংলাদেশের সংবিধানের তুলনামূলক বিধানে যথা অনুচ্ছেদ 36 থেকে 40-এ জনস্বার্থে আইন দ্বারা আরোপিত যৌক্তিক বাধা নিষেধের কথা লেখা আছে। তবে আদিবাসী বা তথাকথিত ক্ষুদ্র নিগোষ্ঠীর স্বার্থ রক্ষার প্রেক্ষিতের উল্লেখ নেই। আদিবাসীদের আইনি স্বকীয়তা, কৃষ্টি প্রভৃতি রক্ষার্থে বহিরাগত কর্তৃক বসতি স্থাপন ও ভূমিসত্ত্বের অর্জনে বাধা নিষেধ সমূহের প্রত্যক্ষ সাংবিধানিক ভিত্তি প্রদান করতে উপরোক্ত অনুচ্ছেদ সমূহের সংস্কারের দাবি আনা হয়েছে। বাংলাদেশ আদিবাসী ফোরাম, বিপনেট ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি কর্তৃকও অনুরূপ দাবি পেশ করা হয়েছে সংবিধান কমিশনের কাছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আদিবাসীদের অংশগ্রহণের বিষয়ে আমার প্রস্তাব হচ্ছে যে বর্তমানের 59 নম্বর অনুচ্ছেদে একটি নতুন উপ অনুচ্ছেদ যোগ করা, যাতে পার্বত্য চট্টগ্রাম সহ আদিবাসী অধ্যুষিত এলাকাতে বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা রাখা হয়। বর্তমানে স্থানীয় সরকার সংক্রান্ত বিধানে নির্বাচিত প্রতিনিধির কথা বলা আছে। তবে এখানে মনোনীত, নিযুক্ত এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করার বিষয় আনা হয়েছে প্রস্তাবে। বলছি কেন? প্রথমত, কেবল নির্বাচিত প্রতিনিধিদের কথা বললে স্বল্প জনসংখ্যার জনগোষ্ঠী সমূহের নেতারা প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত রয়ে যাবে, যথা সমতল অঞ্চলের এবং পার্বত্যাঞ্চলের স্বল্প জনসংখ্যার জাতিগোষ্ঠীরা। দ্বিতীয়ত, আমাদের দেশের নির্বাচনের হাল এমন হয়ে দাঁড়িয়েছে যে প্রার্থীগণ নির্বাচনের জন্য অনেক টাকা খরচ করার পর জিতে গেলে আর ভোটারদের মনে রাখেন না। তাই ভারত সহ বিভিন্ন দেশে নির্বাচিত, মনোনীত ও নিযুক্ত ব্যক্তির সমন্বয়ে গঠিত স্থানীয় শাসন ব্যবস্থা রয়েছে, যেমনটি ভারতের আদিবাসী অধ্যুষিত 5th শিডিউল ও 6th শিডিউল এলাকাসমূহে বিশেষ স্থানীয় শাসনের ব্যবস্থা রয়েছে। সমতল ও পার্বত্য উভয় এলাকাতে উত্তরাধিকার সূত্রে প্রেক্ষিতে নেতৃত্বের পরিবর্তন হয়। কাজে এই সনাতনী নেতৃবৃন্দকে স্থানীয় সরকার ব্যবস্থাতে সম্পৃক্ত করা অতীব প্রয়োজন। এছাড়া পার্বত্য চট্টগ্রামের ভৌগোলিক ও জনমিতিগত প্রেক্ষাপটে ওয়ার্ড ও ইউনিয়নের মাধ্যমে প্রাপ্ত সেবাসমূহ প্রত্যন্ত এলাকার জনমানুষের নাগালে আসে না, অথচ প্রত্যেক গ্রামেই কারবারি নামের নারী ও পুরুষ গ্রাম প্রধান রয়েছে। পদাধিকার বলে এই সনাতনী নেতৃত্বকে স্থানীয় সরকার কার্যক্রমে সম্পৃক্ত করা না হলে আদিবাসী জনগণ নানাভাবে বঞ্চনার শিকার হয়ে রয়ে যাবে। কিছু গুরুত্বপূর্ণ আইনের সংস্কারের সংরক্ষণের কথা বলছি। লাতিন আমেরিকা, উত্তর ইউরোপ ও এশিয়ার পাকিস্তান, নেপাল, ভারত, মালয়েশিয়া ও ফিলিপিন সহ বিভিন্ন দেশের সংবিধানে আদিবাসীদের অধিকার রক্ষাকারী বিধান রয়েছে এবং সেখানে আদিবাসীদের স্বার্থ রক্ষা করে এমন আইনগুলো সাংবিধানিকভাবে সুরক্ষার ব্যবস্থা রয়েছে। তবে বাংলাদেশে এই ক্ষেত্রে ব্যতিক্রম, এখানে সেরকম কোনো রক্ষার ব্যবস্থা নেই। আদিবাসীদের ভূমিসত্ত্ব সংরক্ষণকারী সমতল ও পার্বত্যাঞ্চলের আইন যথা 1950 সনের প্রজাস্বত্ব আইন, 1900 পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ও 2001 সনের ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন এদের মধ্যে অন্যতম। এই আইনগুলোকে সংবিধানের প্রথম তফসিলে অন্তর্ভুক্ত করে সংরক্ষণের ব্যবস্থার দাবি জানিয়েছি। অনুরূপভাবে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ভিত্তিতে প্রণীত 1998 আঞ্চলিক পরিষদ আইন এবং 1998 সংশোধনী সহ 1989 পার্বত্য জেলা পরিষদ আইনসমূহ
অনুরূপ সংরক্ষণের দাবিদার। আদিবাসীদের নাগরিক সমাজের দুটি সংগঠন ও নেটওয়ার্ক অনুরূপ দাবি জানিয়েছে। 2010 সনে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আইন 1998-কে সম্পূর্ণভাবে এবং 1998 পার্বত্য জেলা পরিষদ সংশোধনী আইনের কিছু বিধান হাইকোর্ট বিভাগ কর্তৃক অসাংবিধানিক ও বেআইনি মর্মে ঘোষিত হয়। তাই হয়েছিল কারণ সংশ্লিষ্ট আইনসমূহ প্রত্যক্ষভাবে সংবিধানে স্বীকৃত ছিল না এবং বর্তমানেও নেই। স্বীকৃত থাকত যেমনটি দাবি করা হয়েছে, এই আইনসমূহ সংবিধান বহির্ভূত মর্মে বিবেচিত হতো না এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি 1997 এর অবাস্তবায়নের সংকটও হয়তো এত প্রকট হতো না।